হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। আমি এই চ্যানেলে অল ডব্লিউপি ফোর্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজ আপলোড করছিলাম, আজকে আমাদের 12 নম্বর ভিডিও। এই ভিডিওতে 2019 সালে ডব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারিতে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথ কোশ্চেনগুলো নিয়ে আজ তোমাদের সাথে অ্যানালিসিস করব। আগের 11টা ভিডিও আশা করি তোমরা দেখেছো, দেখে তোমরা বুঝতে পারছো এটা যে 2025 থেকে, মানে আমরা 2025 থেকে 2005 অবধি শুরু করছি, যেভাবে কোশ্চেনগুলো পড়ছে তার ট্রেন্ড তুমি আশা করি বুঝতে পারছো, আর যেভাবে আমি ট্রিক্সগুলো দিয়ে সলভ করছি সেটাও তুমি ধরতে পারছো। আজকেও খুব মজা লাগবে, কারণ আজকের অনেকগুলো কোশ্চেন আছে, এই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তোমরা আগের 11টা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এগুলোই 19-20 করে এদিক সেদিক করে আসছে। তো মন দিয়ে একটু সময় নিয়ে দেখো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের এই টপিক্সের জার্নি শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্ক কি বলছি, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? তো তুমি ধরে নাও যে পদব্রজে x কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। এখন আমার দেওয়া আছে টোটাল পথটা আর টোটাল টাইমটা। ঠিক আছে, তাহলে দেখো টোটাল পথ থেকে আমি x কিলোমিটার যদি ধরে নিয়েছি পদব্রজে, তাহলে বাকিটা আমার গেছে সাইকেলে। তাহলে আমি এখানে কি করব? তাহলে পদব্রজে মানে পায়ে হেঁটে কতটা গিয়েছিল তার যে সময়টা আর সাইকেলে যাওয়ার সময়টা, এই দুটোর যোগফল আমার 9 হয়ে যাবে। তাহলে দুটোর ক্ষেত্রে আমাকে টাইমটা বার করতে হবে, সময়টা বার করতে হবে। আর সময় মানে আমরা কি জানি, দূরত্ব বাই বেগ। তাহলে চলে এসো, পায়ে হেঁটে সময় কত লেগেছে, দূরত্ব বাই বেগ। তাহলে দেখো পায়ে হেঁটে গেছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, ক্লিয়ার। সাইকেলে কতটা গেছে, সাইকেলে গেছে টোটাল 61 আর পায়ে হেঁটে এক্স বাদ দিয়ে দিলাম, তাহলে সাইকেলে পেয়ে গেলাম, সেটা গেছে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে দূরত্ব বাই বেগ, এটা হয়ে গেল টোটাল টাইম। এটা যদি আমি যোগ করলাম, সেইটাই তোমার বলে দিচ্ছে কোশ্চেনে 9 ঘন্টা। ব্যাস এইখান থেকে ক্যালকুলেশন করে এক্সটা তুমি যদি বার করতে পারো তারই গল্প শেষ। তো এটাকে সিম্পলি লসাগু করে দাও, তাহলে এদিকে 9 গুণ হয়ে যাবে আর এদিকে 4 গুণ করে দাও। 4 একে 4, 4 ছক 24 মাইনাস 4x। আর এই যে লসাগুটা 4 9 36, ওর সঙ্গে গুণ করে দাও, তাহলে 36, তার মানে তোমার হচ্ছে 36 গুণিত 9। ক্লিয়ার? বেশ, এরপরে দেখো এই 4x টা 9x থেকে যদি বিয়োগ করে দিই তাহলে 5x থাকলো। আর তোমার এটা কত হচ্ছে, 6 9 54, 4 5 3 লং 27 5 32, আর 244টা ওইদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো তোমার হচ্ছে 80। তাহলে এখান থেকে তুমি x পেয়ে যাবে যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5 16 80। তার মানে সে পায়ে হেঁটে 16 কিলোমিটার দ্রুত অতিক্রম করেছিলেন। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বড় থেকে ছোট সাজাও। এই ধরনের অঙ্কের আমাদের জেনারেল আমরা কিভাবে করতাম, জেনারেলি নিচটার হরটাকে, অর্থাৎ ভগ্নাংশের যে হরটা সেটাকে সেম রেখে লবের যে বড় থেকে ছোট সেটাকে সাজিয়ে নিয়ে আমাদের সাজানো হয়ে যেত। আজকে আমি তোমাকে একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি, এই ট্রিক্সটা একটু মাথায় রাখো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি এক কাজ করো, প্রথমে এই কোণা গুণ করো। এই কোণা যদি গুণ করি দেখো 140 হচ্ছে, আর এই কোণা যদি গুণ করি 16 কে 16 আর 16 কে 17। তাহলে এই দুটোর মধ্যে কে বড়, 176, তার মানে এর থেকে এ বড় হয়ে গেল। আবার এটাই করো, 16 গুণিত 22 যদি করে 16 গুণে 32 2 3, 16 গুণে 32 35, 352। আর এদিকে যদি গুণ করি 2 1 কে 2, 2 গুণে 4 420। তাহলে এই দুটোর মধ্যে বড় কি এটা, তার মানে এর থেকে এটা বড় হয়ে গেল। এবার তুমি বুঝতেই পারছো তো, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়। তোমাকে সাজাতে বলেছে কি, বড় থেকে ছোট। তার মানে প্রথমে এইটা বড়, তারপর এইটা, তারপর এইটা। এইটা কোথায় আছে দেখে নাও, দেখো 21 এর 22, 16 এর 20, 7 এর 11। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি তোমাকে বলতো যে সব থেকে বড় সংখ্যাটা কত, তা তুমি দেখে বুঝতে পারতে এটা। যদি বলতো সব থেকে ছোট সংখ্যা কত, তা 7 আর 11। যদি মেজর সংখ্যাটা বলতো তাও তুমি পারতে। এইভাবে তুমি যদি করো দেখবে খুব সহজেই কিন্তু বড় থেকে ছোট, বৃহত্তম, ক্ষুদ্রতম এগুলো ইজিলি বার করে নিতে পারবে। চলো নেক্সট। 1 - 1 এর 3 ইন্টু 1 - 1 এর 4 ইন্টু 1 - 1 এর 5, এভাবে যেতে যেতে এক সময় 1 - 1 এর 100 দেওয়া আছে, এদের গুণফল করে যেটা হবে সেটা তোমাকে বার করতে বলেছি। তাহলে কি সত্যি গুণফল করবো? হ্যাঁ করবো। কিভাবে করবো? তাহলে এগুলোর বিয়োগফল যেটা দেওয়া আছে না, বিয়োগগুলো, এইগুলো বিয়োগটা বার করি। তাহলে 1 - 1 এর 3 মানে এটা বুঝতে পারছি 2 এর 3,
1 মাইনাস 1 4 মানে 3 4, 1 মাইনাস 1 5 মানে 4 5। এইভাবে দেখো গুণ করতে করতে এটা লাস্ট অবধি চলে যাব 99/100। গুণটা করার পর যখনই তুমি দেখতে পাবে এগুলো কেটে যাচ্ছে, এর উপরে এর নিচে, এর উপরে এর নিচে, এর উপরে এর নিচে, এভাবে কাটতে থাকবে। তাহলে এখানে দেখো 2 আছে আর লাস্টে গিয়ে দেখো 100 আছে। যদি এটা কাটাকাটি করি হয় দেখো 1 এর 50। এটাই তো হয়ে গেল অ্যান্সার। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? দেখো এই যে প্রফিট লস বা লাভ ক্ষতির আমি কিন্তু সুবিধা স্যারের বই থেকে সম্পূর্ণ চ্যাপ্টারটা নতুন ভাবে আপলোড করে দিয়েছি 2-3টে পার্টে। তুমি যদি ওখানে দেখো আমি যে ট্রিক্স দিয়ে অঙ্কটা করেছি, তুমি যদি একটা বার ট্রিক্সটা বুঝে নিতে পারো তাহলে এই অঙ্কগুলো 3, 4, 5, 7 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। করম টাচ না করি এমনই ট্রিক্স, যদি তোমাকে ট্রিক্সটাকে উপলব্ধি করতে হবে। চলো তবু আমি তোমাকে বলে দিই, দোকানদার যদি কোনো জিনিস কিনে অর্থাৎ সেটা সিপি, তারপর সেটা চিহ্নিত করে কি দামে বেচবো, তারপর সেটা হয় এসপি। এইটা হয় জেনারেল ওয়ে। দেখো এখানে তোমাকে প্রথমেই বলে দিচ্ছে 616 টাকা, 12% লাভ হয়, তারপরে এই টাকায় বিক্রি করছে। তার মানে প্রথমে বিক্রি করেছিল এই টাকাতে, দিয়ে 12% লাভ হয়েছে, তারপর এই টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হচ্ছে। সেই কত টাকা ক্ষতি হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। দুটোই বিক্রয় মূল্য। তাহলে এতে থেকে যদি আমি ক্রয় মূল্যটা বার করতে পারি তাহলে তো পরের বিক্রয় মূল্য থেকে বিয়োগ করলে তো আমি বুঝতে পারবো লাভ না ক্ষতি, তাই না? তার মানে আমাকে এখন ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে দেখো এসপি থেকে ডিরেক্ট ক্রয় মূল্যতে আসতে হবে। তার মানে কি আমাকে ব্যাকে আসতে হচ্ছে। ব্যাকে যদি আসতে হয় উপরে থাকবে 100 আর নিচে হবে ব্যালেন্স। 12% লাভ মানে সেটা 112 হবে। ব্যাস এইটা কাটাকাটি করলেই তোমার হয়ে যাবে কস্ট প্রাইস। আমি কিন্তু এইভাবেই এই অঙ্কগুলো করে দিয়েছিলাম, তুমি দেখবে তাহলে বুঝতে পারবে। প্রথমেই তুমি এক কাজ করো, 4 দিয়ে কেটে দাও, 4 × 100, আর এটা কত হচ্ছে 4 × 2 = 8, 4 × 8 = 32। ঠিক আছে, আবার দেখো এটা 4 দিয়ে কেটে দাও, 4 × 7 = 28, এটাও 4 দিয়ে কাটো, 4 × 1 = 4, 4 × 5 = 20, 4 × 4 = 16, 7 দিয়ে কেটে দাও, 7 × 2 = 14, 7 × 2 = 14। ঠিক আছে না? তাহলে 22 × 25 মানে দেখো আমাদের হচ্ছে 550। এইটা হয়ে গেল সিপি। তাহলে প্রথমের বিক্রয় মূল্য এটা, কিনেছিল এই টাকাতে, এরপরে বিক্রি করছে কত 462 টাকাতে, তো অবশ্যই ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা কি করে বার করবো? কেনা মূল্য থেকে বেচা মূল্য বাদ দিয়ে দেবো। তাহলে 2 × 10 8, 6 × 7 = 15, 8, ব্যাস 88 টাকা ক্ষতি। তাহলে তোমার হয়ে গেল অপশন বি। কিন্তু যদি তোমাকে চাইতো যে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি বাই সিপি 550 গুণিত 100, ব্যাস এই ক্যালকুলেশন করলেই তোমার পার্সেন্টেজটা পেয়ে যাবে। ঠিক আছে না? তুমি যাও প্লেলিস্টে যাও, প্রফিট লসের অঙ্কগুলো দেখো, আশা করি তোমার মজা লাগবেই লাগবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি ঘড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘড়ির দাম কত? দেখো তোমার সাধারণত মনে হতে পারে যে লাটাইয়ের দাম তো ঘড়ি থেকে 1 টাকা বেশি, আর দুটোর দাম 1 টাকা 10 পয়সা, তো যদি বিয়োগ করে দিই তাহলে আমি ঘড়ির দামটা পেয়ে যাবো 10 পয়সা। এটা তোমার মনে হতে পারে, কিন্তু এই মনে হয়ে যদি দাগ দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি একটু চেক করে নেবে, কারণ মনে হওয়াটা সবসময় ঠিক নাও হতে পারে। কিভাবে চেক করবে? দেখো লাটাই আর ঘুড়ি সেটা দুটোই মিলে তোমার দাম দিয়েছে 1 টাকা 10 পয়সা, মানে আমি লিখলাম 1.1 টাকা। আবার দেখো লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তাহলে ঘুড়ির থেকে লাটাইয়ের দামটা 1 টাকা বেশি। ব্যাস, তোমাকে চেয়েছে ঘুড়ির দাম, তার মানে এইটা চেয়েছে। আর আমরা জানি এই ধরনের লাইনগুলোর ক্যালকুলেশন করার একটা ট্রিক্স আছে। দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা হয় ওই যোগফল প্লাস বিয়োগফল বাই 2, ছোট সংখ্যাটা হয় যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে এখানে ঘুড়ির দাম চেয়েছে, তার মানে ছোট সংখ্যা চেয়েছে, তার মানে ঘুড়ির দাম হয়ে যাবে তোমার সংখ্যাগুলো যেটা আছে সেটা বিয়োগফল বাই 2। তার মানে দেখো 0.1/2, তার মানে 1/20। এটা টাকা, 1/20 টাকা। এটা যখনই আমি পয়সা বার করতে যাবো 100 দিয়ে গুণ করে দেবো, তার মানে 5 × 20 = 100, অর্থাৎ 5 পয়সা। অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। মাথায় রাখবে, ঠিক আছে? না হলে তুমি 10 পয়সা দিলেই কিন্তু তোমার ভুল হয়ে যেত। ওকে, চলো নেক্সট। যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু হচ্ছে 6, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? ঠিক আছে, দেখো গসাগু ও লসাগুর অনুপাত চেয়েছে, তাহলে গসাগু আর লসাগুর অনুপাত চেয়েছে।
কিন্তু দেওয়া আছে কি সংখ্যা দুটির গুণফল আর গসাগু। আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুটির গসাগু আর লসাগুর গুণফলের সঙ্গে সমান। তাহলে দেখো তোমাকে দেওয়া আছে গসাগু, এখানে লিখে দিলাম 6, আর লসাগুটা বার করতে হবে। লসাগুটা কি করে বার করবো না সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, তার মানে তো গসাগু হয়ে গেল। তাহলে দেখো এটা 1 করে নাও, আর এটা করলে 6 3 ছক 18, 3 ছক 18, ধরো এখন একটা 6 খাবো, আগে এটা কাটাকাটি করি, 3 ছক 18, তাহলে তোমার হচ্ছে 6 ছক 36, 360। এবারে আরেকটা 6 দিয়ে কাটি দাও, 1 আর 6, তার মানে 1:60 হয়ে গেল গসাগু ও লসাগুর অনুপাত। তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 7 নাম্বার প্রশ্ন। কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? দেখো কত বছরে আমি যদি দেখি যে আসল 1 দ্বিগুণ হয়েছে, কত বছরটা তো বার করবো। তাহলে দেখো সুদটা কত 1, কত বছরে বার করতে গেলে এখানে তোমার দেওয়া আছে কি বার্ষিক সুদের হার। তাহলে ইন্টারেস্টকে যদি আমি বার্ষিক সুদের হার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে গল্প শেষ। এটা ছিল কি 18.75%। তাহলে আমাকে পার্সেন্টটা ভাঙতে হবে। তাহলে পার্সেন্ট ভাঙলে তো 5% মানে কি 5 এর 100, তাহলে এটার 100, এই 100টা উপরে তুলে দিলাম, আর এটা হয়ে গেল 1875। ঠিক আছে? তাহলে 1875 দশমিকটা তুলে দিলাম, তার জন্য আরো দুটো শূন্য এখানে লাগিয়ে দিলাম। ক্লিয়ার? দেখো এবারে 25 দিয়ে কাটাকাটি করো। তাহলে 4 পজিশন 100, উপরটা যাবে 400, আর নিচেরটা হয়ে যাবে তোমার 6 পজিশন 150, 7 পজিশন 175, 175 12, 5 পজিশন 125। ঠিক আছে? তাহলে আবার 25 দিয়ে কাটো, 3 পজিশন 75 আর 4 পজিশন 100, মানে 4 4 16, 16 3 বছর। তাহলে এখান থেকে তুমি কি করে পাবে, এক কাজ করো, এটাকে বছর মাসে ভেঙে নিতে হবে, কারণ সেভাবে অ্যান্সার দেওয়া আছে, তাই না? 3 5 এ 15, 5 বছর, 5 পূর্ণ 1 3 বছর, 1 3 বছর মানে 4 মাস, 5 বছর 4 মাস। এটা হলো তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন সি তে তোমার রাইট অ্যান্সার আছে। ক্লিয়ার? চলো নেক্সট। 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই ধরনের অঙ্ক করার ট্রিক্সটা কি, এটাকে একটু বর্গমূল বার করলাম। বর্গমূল বার করতে গেলে প্রথমে জোড়া খাওয়াতে হয়। তাহলে 17 কে করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, তাই না? তার মানে এটা আর পরে জোড়া নেমে যাবে 128। তারপরে করতে গেলে এটাকে ভাগ করতে গেলে 4 এর ডবল 8। এবার যদি আমি 1 খাওয়াই তাহলে আমার হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো 1 খাওয়ালে চলবে না, বেশিটা নিতে হবে, তাই না? কারণ এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে বেশি নিতে গেলে আমাকে দেখো 2 খাওয়ালে আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণে 4 আর দুগুণে 16। এবার দেখো এটা যদি বিয়োগ করি, মানে ডিফারেন্সটা কত হচ্ছে, 8 14 6 তে 3 2 কে 3 36, তাহলে 36 বেশি। তার মানে এটা যদি 36 কম হতো তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তার মানে আমাকে এর সঙ্গে 36 যোগ করলেই গল্প শেষ, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এ এর 90% বি এর 30% সঙ্গে সমান। আবার কি বলছে, বি সমান যদি এ এর 2x% হয় তবে x সমান কত? প্রথমেই দেখো তুমি পার্সেন্টেজ কাটিয়ে দাও, আর 3 3 90 কাটিয়ে দিলাম। তাহলে বি সমান পেলাম আমি 3a। তাহলে বি সমান এ এর 2x%, প্রথমে এটাকে পার্সেন্টেজ করো। তাহলে বি সমান এ এর কত পার্সেন্ট যদি বার করতে হয়, তাহলে 3 তো ছিলই, তার সঙ্গে 100 দিয়ে গুণ করলে আমার পার্সেন্টেজ হয়ে যাবে। তার মানে বি সমান এ এর 300%। এটা তো আমি বলতে পারি। এই 300%টাই তোমার এখানে বলে দিচ্ছে 2x%। ঠিক আছে? তাহলে x সমান কত হলো, 2 দিয়ে ভাগ করে দাও, 150। তার মানে তোমার 150 হয়ে গেল x এর মান। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.5 টাকা হবে? ঠিক আছে? দেখো 15 টাকা একটি কেজি দরে চা, 15 টাকা দরে একটা চা, আর 20 টাকা কেজি দরে একটা চা, এই দুটোকে মিশিয়ে করা হয়েছে তোমার 16.5 টাকা। তাহলে অ্যালিগেশন লাগিয়ে দাও, এটা বিয়োগ করে দাও, দেখো 1.5 হচ্ছে, এটা বিয়োগ করে দাও, দেখো 17 3.5 হচ্ছে। তাহলে এইবারে যদি আমি দশমিক, মানে দশমিকটা তুলে দিলাম প্রথমেই, দিয়ে 5 দিয়ে কাটে দিলাম, 5 7 35, 5 3 15, এইটা হলো মিশ্রণ অনুপাত, অর্থাৎ 7:3। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল, তাই না? এইভাবে তুমি এই অঙ্কটাকে করে নিতে পারবে। চলো নেক্সট অঙ্ক।
স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা ও 8 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? অনুকূল মানে কি? স্রোত প্লাস নৌকা। প্রতিকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত, তাই না? তা আগে নৌকা ছুটছে, পেছনে স্রোত। সোজা কথায় অনুকূলে মানে নৌকা প্লাস স্রোত, সেটা তোমার হচ্ছে কত বলেছে? 12 কিলোমিটার পার ঘন্টা। ওকে, 12 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, সেটা কত? 8 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? তাহলে নৌকাটি সময় যদি বার করতে চাই, সেটা কি হয়? দূরত্ব বাই বেগ। তাহলে আগে আমাকে পেতে হবে কি, যে এখানে দেখো 24 কিলোমিটার দূরত্ব দিয়ে দিয়েছি, যদি নৌকাটার বেগ পেতে পারি তাহলে দূরত্বকে ওই বেগ দিয়ে ভাগ করলে আমি সময়টা পেয়ে যাবো। নৌকাটার বেগ, আর আমরা জানি দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা কি হয়? যোগফল প্লাস বিয়োগফল বাই 2। ছোট সংখ্যাটা কি হবে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে এখানে বড় সংখ্যা মানে নৌকাটাই চেয়েছে, তাহলে 12 প্লাস 8 বাই 2, তার মানে হয়ে গেল তোমার 10 কিলোমিটার পার আওয়ার টাকা নৌকার গতিবেগ। বেশ, এবার 24 কিলোমিটার যেতে, তার মানে দূরত্ব বাই বেগ, তার মানে দেখো 2.4 ঘন্টা সময় নেবে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে পড়তে পারবে। ঠিক আছে, চলো 12 নম্বর। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 7টি সংখ্যার গড়, এখানটা তোমার দিয়েছে অড, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার গড় মানে তাদের মিডিলটা হবে সবসময়। তার মানে দেখো 7 মানে আমি সংখ্যা লিখি 1 2 3 4 5 6 7, তার মিডিলটা কত আমি পেয়ে যাচ্ছি? 20। ঠিক আছে, তাহলে এদিকের গুলো কত হবে? 1 করে বাড়িয়ে দেবো, তাহলে 21 22 23। এদিকের গুলো কত হবে? 19 18 17। তোমার কি বলেছি? বৃহত্তম সংখ্যা, তাহলে এই সিরিজের বৃহত্তম সংখ্যা এইটা, তাহলে 23 হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে এইটা হয়তো ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে না? এভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করবে এই ধরনের। যেহেতু এটা বিজোড়, তাই বিজোড়ের গড় মানে সবসময় মাঝেরটা হবে। ঠিক আছে, ওকে চলো। কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? তাহলে এটা খুবই সোজা অঙ্ক। 35% মানে হয়ে গেল 91। সংখ্যাটা কত? সংখ্যাটা মানে 100%, তাহলে 1 আর 100%। ব্যাস, এই গল্প। তাহলে 5 7 35, 5 20 7 3 91, 13 20 207। তাহলে সংখ্যাটা হয়ে যাবে তোমার 207। মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা ও 48 কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? সময় মানে আমরা জানি দূরত্ব বাই বেগ। দূরত্বটা কি করে পাবো? এখানে দুটো ট্রেন দুজনকে ক্রস করছি, মানে দুটি ট্রেনের এইখানে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে দুজনের এই দৈর্ঘ্যের যোগফলটা। টোটাল দূরত্ব কত হচ্ছে? 100 100 200 90 300, 300 হয়ে যাবে তোমার টোটাল দূরত্ব। আর বেগ, যেহেতু দুজনেই মুভ করছে একসাথে, তার মানে এখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট আসছে। আর আপেক্ষিক বেগ কি করে বার করতে হয়? যদি পরস্পরের মুখে আসে তাহলে যোগ করতে হয় বেগগুলোকে, আর যদি একই মুখে যায় তাহলে বড় বেগটা থেকে ছোট বেগটা বিয়োগ করলে আপেক্ষিক বেগ পাওয়া যায়। এখানে দেখো যেহেতু পরস্পরের মুখে আসছে, তাহলে যোগ করে নিতে হবে 40 40 80 90। এইটা হয়ে যাবে তোমার, যে ক্যালকুলেশনটা করে আসবে সেটা হয়ে যাবে সময়। কিন্তু এটা দেখো মিটারে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এটাকে প্রথমে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। ব্যাস, তাহলে 5 18 90, 5 5 25, তাহলে 25 আর 12 300, তাহলে 12 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা যাচ্ছে? চলো, আমি কিন্তু ট্রেন সংক্রান্ত গতি, সময় দূরত্ব, নৌকা সংক্রান্ত গতি, এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের চ্যাপ্টারগুলো আমি কিন্তু আপলোড করে দিয়েছি। প্লেলিস্টে যাও, পাটিগণিতের ওখানে প্লেলিস্টে ক্লিক করো, ওখানে দেখবে সুন্দর করে তোমার খাবার থরে থরে সাজানো আছে টেবিলে। একটা করে ক্লিক করো আর নিজেকে আপডেট করে নাও। ঠিক আছে, আশা করি ভালো লাগলো ভিডিওগুলো। দেখো, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল? এই ধরনের অঙ্কের একটাই ট্রিক্স 2xy বাই x প্লাস y। x মানে একজনকার আর y মানে আরেকজনকার, মানে একটা বেগ x আর একটা বেগ y। তাহলে এখানে কত হবে? 2 × 20 × 30 বাই
তাদের যোগফল 30 + 20 মানে 50। ব্যাস কাটিয়ে দাও, 5 × 4 = 20, 4 × 2 = 8, 3 × 8 = 24, 24 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে গড় বেগ। রাইট। নেক্সট, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো, এই হলো আমাদের একটি আয়তক্ষেত্র। ক্লিয়ার? কর্ণটা বলে দিয়েছে 10 সেমি, তাহলে এইটি আমি 10 ধরে নাও। তাহলে একটি বাহুর দ্বিগুণ আমি যদি ধরে নিই, এইটা হয়ে গেল, যে কোনো একটা বাহু ধরে নাও, আমি ধরলাম এইটা 5 হলে দ্বিগুণ হচ্ছে কর্ণ। তাহলে এই বাহুটা আমাকে পেতে হবে। এই বাহুটা কি করে পাবো? না, এটা অতি, এটা লম্ব, এটা ভূমি। তাহলে ভূমি মানে কি হবে? লম্ব মানে অতি স্কয়ার অর্থাৎ 100 মাইনাস 25, তার মানে কত হচ্ছে বলো দেখি? 75। 75 মানে এটা যদি ক্যালকুলেশন করি 5√3। ঠিক আছে? তাহলে এবার তোমার চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ব্যাস, অর্থাৎ 25√3 বর্গ সেমি। তার মানে দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে সংখ্যা তিনটার যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলি কি করে পাবে? না, সিম্পল 12টা দিয়ে অনুপাত গুণ করে দাও। তাহলে দেখো 12, 24, 36 এইগুলাই হয়ে গেল সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা তুমি দেখেই বুঝতে পারছো 36। ব্যাস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে 12, তুমি নিজে নিজেই পারবে। ঠিক আছে? চলো নেক্সট। 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ পায় বি এর 2/3 অংশ, ঠিক না? এ পায় বি এর 2/3 অংশ আর বি পায় সি এর 1/4 অংশ। তাহলে বি কত টাকা পাবে? দেখো, এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি a/b = 2/3, এখান থেকে b/c = 1/4। তাহলে দেখো আমি এখান থেকে a b c এর মধ্যে আমি রেশিওটা পেয়ে যাব। তাহলে a b এর রেশিও 2:3 আর b c এর রেশিও 1:4। এই যে খাপগুলো যেটা থাকে, ফাঁকাগুলো, সেটা পাশের সংখ্যাটা বসে নিতে হয়। বসে দিলাম। তার মানে 2 × 2, 3 × 3, 4 × 3 12। তাহলে a b c এর রেশিও হয়ে গেল 2:3:12। তোমাকে চেয়েছে b কত টাকা হবে? b এর ভাগ কত? 3। কতর মধ্যে? 12 × 3 = 15 দিয়ে 17। টোটাল কত টাকা ছিল? 680 টাকা। ব্যাস, এই তাহলে 4 × 17 = 68, হ্যাঁ, তাহলে 40 হয়ে গেল। 3 × 4 = 12 মানে 120 টাকা পাবে বি এর বি। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? সিম্পল রেশিও প্রপোর্শনাল অঙ্ক। চলো নেক্সট। x ও y এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। y এর বর্তমান বয়স কত? বেশ, এই হলো তোমার বর্তমান। তাদের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 3:4। 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে y এর বর্তমান কত? এই ধরনের দেখো, এটাও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো দেখো কিভাবে করবে। তুমি দেখবে এই যে গ্যাপটা সেম আছে কিনা। এর গ্যাপ দেখো 2, এর গ্যাপ দেখো 3, সেম নেই। যদি সেম হতো তাহলে খুব সহজে অঙ্কটা হতো। সেম নেই তাহলেও খুব সহায়তা হবে, কিন্তু সেম নেই তাহলেও কিন্তু খুব সহজেই হবে যদি তুমি এটা সেম করে দিতে পারো। এই গ্যাপটা দেখো, এর গ্যাপ 2, এর গ্যাপ 1। তাহলে কি করতে হবে? এর 1টাকে এখানে গুণ করব, এর 2টাকে এখানে গুণ করব। বুঝা গেল? তার মানে আমি কি করব? তাহলে এখানে দেখো 2, এখানে 1, তার মানে এখানে তো ঠিকই থাকবে, 1 গুণ করলে একই থাকবে। এখানে যদি 2 গুণ করি তাহলে 6:8। তাহলে এটা এখন বাদ হয়ে গেল। দেখো এবার গ্যাপটা আমার 1 হয়ে গেছে, সেম হয়ে গেছে। কত গ্যাপ? 1। এই 1 মানেই 5, 1 মানেই তো 5, কারণ এই 5 বছর পূর্বে গেছিল বলে তোমার ডিফারেন্সটা এসেছে। তাহলে 1 যদি 5 হয় তাহলে y এর বর্তমান বয়স কত? y তো এটা, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দেবো, তাহলেই y এর বর্তমান বয়স পেয়ে যাবে। যদি তোমার চাইতো x, এখানে 5 গুণ করতাম 30। যেহেতু y চেয়েছে তার মানে তোমার 40 বছর অ্যান্সার, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট। যদি √n = 64 হয় তবে n সমান কত? কি করে পাবে? না, √n মানে 64, আর 64 মানে আমরা জানি 2⁶। এবারে রুটটাকে তুলতে হবে। রুটটাকে যদি তুলতে হয় তাহলে বোথ সাইড আমরা স্কয়ার করব, বর্গ করব, বর্গ করলে রুট উঠে যাবে। আর এটা কত হবে? 2⁶, তার মধ্যে পাওয়ার 2 হয়ে যাবে। তার মানে কত হচ্ছে? 2 পাওয়ার গুণ হয়ে যাবে 12।
তাহলে দেখো 2 2 বেসটা সেম, তাহলে উপরের পাওয়ারটাও সেম হয়ে যাবে, তাহলে n সমান 12 হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এন্ড 4x - 11 ডিগ্রি হলে x1 কত? আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই এখানে অ্যাপ্লাই করব। তা তিনটি কোণের সমষ্টি লাগিয়ে দাও, তাহলে 3x 5x 9x আর -7 -11 মানে -18, এটা মানে 180। তাহলে এখান থেকে তুমি 9x টা পাবে কি করে? 18টা নিজে এর সঙ্গে যোগ করে দাও, তাহলে 198। এবার তুমি 1x পাবো 9 দিয়ে ভাগ করে দাও, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে x হয়ে গেল 22। তাহলে 22 ডিগ্রি হবে অ্যান্সার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? কি করবে? এই হলো তোমার ধরো বাগানটা, আয়তকার বাগানটা, যেটা ছিল কিনা 100 মিটার হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, আর 80 মিটার হচ্ছে প্রস্থ। এবারে বাগানের চারদিকে একটা 10 মিটার রাস্তা আছে, 10 মিটার রাস্তা থাকলে এই রাস্তার ক্ষেত্রটা একটু বড়সড় হয়ে গেল, তার মানে কি এদিকটাও 10, এদিকটাও 10, এদিকটাও 10, এদিকটাও 10, ঠিক আছে, তাহলে টোটাল 10 10 করে আমার বেড়ে গেল। তাহলে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এক কাজ করো, প্রথমে তুমি হিসাব করো রাস্তা সহ যে মাঠটা পাচ্ছি তার ক্ষেত্রফল। দেখো 100, তো তাহলে এদিকেও 10 বেড়েছে, এদিকেও 10 বেড়েছে, টোটাল হয়ে গেল দৈর্ঘ্যটা 120। ঠিক সেম কেস, এদিকেও 10 এদিকেও 10, যদি 10 10 20, তাহলে 100 হয়ে যাবে রাস্তা সহ মাঠটার প্রস্থ। তাহলে তখন ক্ষেত্রফল কি হবে না দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, এটা হলো কি রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল। এবারে মাঠটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলে সেটা কত না দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এইটাই এবার তুমি দেখো 100 দেখো কমন আসছে, কমন নিয়ে নাও, 120 থেকে 80 বিয়োগ করলে হয়ে গেল 40, তার মানে হয়ে গেল 4000 বর্গ মিটার রাস্তাটার ক্ষেত্রফল। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? চারটি দ্রব্যের বিক্রয় মূল্য সেটা 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে সিপি বাই এসপি মানে হয়ে গেল গিয়ে 4/5। তাহলে সিপি 4 এসপি 5 বিয়োগ করলে হয় 1, তাহলে 1 হচ্ছে লাভ। লাভের পরিমাণ যখন আমি পার্সেন্টেজ বার করবো তখন কিভাবে বার করবো? লাভ বাই সিপি গুণিত 100, তার মানে তোমার হয়ে গেল 25%। বা যখন এই ধরনের তোমার অঙ্ক দেয়া থাকবে তখন দেখবে যে সিপি কত, ঠিক আছে, সিপি কত, সিপি মাইনাস এসপি মাইনাস সিপি বাই সিপি গুণিত 100, এভাবে তুমি করে দিতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? এই হলো বর্তমান। এখানে সমষ্টিটা বলে দিয়েছে 100 বছর। ঠিক আছে, কত বছর পূর্বে না 5 বছর পূর্বে মানে -5, তাদের বয়সের অনুপাত দিয়েছে 2:1। ঠিক আছে, তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত? দেখো বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে দুজনের 100। যখন 5 বছর পিছিয়ে যাব না তখন পিতারও 5 পিছাবে, পুত্রেরও 5 পিছাবে, তার টোটাল 10 পিছিয়ে যাবে, তখন সমষ্টি কত হয়ে যাবে? 100 থেকে 10 বিয়োগ করলাম 90 হয়ে গেল। আর এখানে সমষ্টি কত পাচ্ছি? 3। তাহলে 3 মানেই তো 90, 3 মানেই তো 90, তাহলে এখানে 1 পেয়ে গেলাম আমি 30। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স যাবে 30 দুগুণে 60 আর পুত্রের বয়স যাবে 30। তোমাকে চেয়েছে 10 বছর পরে, মানে এখানে চলে আসতে হবে। কাদের না তাদের বয়সে কত হবে? তাহলে 10 বছর পর মানে কি 5 আর 10 15, আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে 60 আর 15 হয় 75, 30 আর 15 হয় 45। তাহলে পিতার বয়স 75 আর পুত্রের বয়স 45, তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। 7,000 টাকা লগ্নি করে এ একটা ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয়।
1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল। দেখো এ লগ্নি করেছিল 7,000 টাকা, ঠিক আছে, ও শেষ পর্যন্ত ছিল, তাহলে 12 দিয়ে গুণ করলাম, তার টোটাল টাকাটা পেয়ে গেলাম। বি 5 মাস বাদে মানে করেছিল, মানে লগ্নি করেছিল, ঠিক আছে, 5 মাস বাদে লগ্নি করেছিল, আমি ধরলাম x টাকা, কত দিনের জন্য, তাহলে 5 মাস বাদে মানে আর 7 দিনের জন্য, এইটাই তাদের হয়ে যাবে লভ্যাংশের অনুপাতটা। তাহলে এইটা কি করে পাবো না, প্রথমে তুমি 7 দিয়ে কাটিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন সোজা হয়ে গেল 1000, তাই না, তাহলে 2000 x x এটা হলো লভ্যাংশের অনুপাত। কিন্তু তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 2:3, ঠিক আছে, তাহলে এই 2 মানে তো 2000, এটা কি করে পেয়েছি না 6000 দিয়ে গুণ করেছি, তাহলে এই 3 মানে x, তাহলে x টা কি করে পাবো, এখানেও তুমি 6000 দিয়ে গুণ করে দেবে, তাহলে 3 6 18,000, তাহলে x হয়ে গেল তোমার 18,000, তার মানে বি 18,000 টাকা লগ্নি করেছিল, তার মানে অপশন সি ইজ দা রাইট आंसर, ঠিক আছে। চলো নেক্সট, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে s ও r হলে নিম্নের কোনটি সত্য। যদি দুজনের পরিসীমাটা সেম হয় তাহলে বর্গক্ষেত্রের সবসময় ক্ষেত্রফলটা বেশি হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত s, তার মানে s টা সবসময় বেশি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে। এবার তুমি একটা উদাহরণ নিতেই পারো, ধরো এটা আমাদের বর্গক্ষেত্র, এটা আমাদের আয়তক্ষেত্র, আমি যদি ধরে নিই যে দুজনের পরিসীমা 100, ঠিক আছে, যদি দুজনের পরিসীমা 100 হয় তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় 4 ইনটু বাহু, তাহলে বাহুটা এখানে দেখো 25 পেয়ে যাচ্ছি, তাহলে এরিয়া কত হবে না 25 স্কয়ার মানে 625, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমা জানি আমরা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দিয়ে ভাগ করলাম আমি 50 পেলাম, তাহলে এইটা হয়ে যাবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না। এবার দেখো তো দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে ভাঙতে হবে যে দেখো এখানে কি করে ভাঙবো, মানে এমন ভাবে ভাঙবো দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেমন 50 হয়, ঠিক আছে, কি ভাবে হবে, তাই না। দেখো এটা তুমি যেভাবে করো, ধরো 5 10 50, 5 আর 10 গুণ করো, 5 10 50 মানে এটা কত হবে 5, সরি এটা 5 10 50 না, এটা তোমার হবে এমন ভাবে যোগ করতে হবে যেমন 1 প্লাস 50, ঠিক আছে, গুণফল দেখো 50, তাহলে ক্ষেত্রফল 50 হয়ে গেল। 2 প্লাস 48 গুণ করো, 8 2 16, 4 2 9, সেটা 96, তাহলে দেখো সবসময় এটাই বেশি হবে, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেশন করে দেখে তুমি বুঝতে পারবে যে এটাই বেশি, ঠিক আছে, আমি এটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তাহলে সমপরিমাণ যদি পরিমিতি মানে সমপরিমাণ যদি পরিসীমা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হবে, ঠিক আছে। 27, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে তুমি 1 3 5 এবং 7 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের কি করতে হয়, সবগুলো থেকে 1 মানে দেখো সবগুলো 2 2 করে আসছে না, তাহলে এদের লসাগু করে ভাগ করে দেখতে হবে যে সবগুলোর সাথে 2 আসছে কিনা, মানে রিমাইন্ডারটা 2 আসছে কিনা, তাহলে তোমার গল্প শেষ। কিন্তু এটা একটা শর্ট ট্রিক্স আছে, যেহেতু এখানে দেখো 5 আছে আর 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে 3 ভাগশেষ থাকে মানে কি এখানে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তাহলে তুমি প্রথমেই 3 বিয়োগ করে নেবে, তাহলে দেখো 9 7 6 0, এখানেও 3 বিয়োগ করে দাও, 9 7 6 2, এখানেও 3 বিয়োগ করে দাও, 9 7 6 4, এখানেও 3 বিয়োগ করে দাও, 9 7 6 1। এবারে এই চারটা সংখ্যার কে 5 দ্বারা ভাগ করবে কে না, 5 দ্বারা ভাগের রুল কি ছিল লাস্টে, অর্থাৎ ইউনিট ডিজিটটা হয় 0 না হয় 5 থাকতে হবে, একমাত্র এইটাতেই আছে 0, আর কোথাও 5ও নেই 0 নেই, তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। এটা তুমি যদি 5 দেখতে পাও বলে করে নিতে পারলে, আর না তোমার তো প্রসেস আছে, ঠিক আছে না। চলো নেক্সট, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত। তাহলে প্রথমে কি আছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 8, এখানে দেখো সবগুলো 8 আছে, তার মানে এই কনসেপ্ট আমার লাগছে না এখানে। তাহলে এরপরে দেখো কি দিয়েছে, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। দেখো এটা থেকে 18 বাদ দাও, দেখো লাস্ট টার্ম 6 আছে, এখানে কোথাও 6 নেই, তার মানে এটা হচ্ছে না, তাই না। এখানে 8 দিয়ে বাদ দাও, তাহলে 5 আর তোমার হচ্ছে 2 3 35, দেখো উল্টে আছে, তাই না, তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এটা তো হবে না, হ্যাঁ এখন তোমার 35 মনে হতে পারে, 35 থেকে 18 বাদ দিলে তোমার 53 তো হবে না, তাই না। এটা যেমন 53 থেকে 18 বাদ দিয়েছিলাম বলে 35 ছিল, কিন্তু 35 থেকে 18 বাদ দিলে 53 হবে না, তার মানে অপশন বিটাও বাদ চলে গেল। ক্লিয়ার। চলো নেক্সট, √2x এর 5% সমান 0.01 হলে x সমান কত। তো বেশ, তো √2x 5% মানে 5 এর 100, ক্লিয়ার। আর 0.01 মানে 1 এর 100, প্রথমে 100 কাটিয়ে দাও তারপর তার কথা,
√2x তাহলে হয়ে গেল কি 1/5। রুটটা তুলবো মানে বোথ সাইড বর্গ করতে হবে, বর্গ করলে এদিকে রুট উঠে যাবে আর এদিক হয়ে যাবে 1/25। এবার 2 লে নামিয়ে দেবো, তার মানে কত যাবে 1/2 গুণ তো 25 মানে 50। তাহলে আমি যদি উপর নিচে 2 গুণ করে দিই তাহলে কি আমার ভাগ করতে সুবিধা হলো না? 0.02। তাহলে এইটা হবে x এর মান, তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক না? চলো নেক্সট। দুটি পাইপ এ এবং বি কোন জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়? সময় কার্য এবং মানে ওই চৌবাচ্চা নল এই দুটো চ্যাপ্টারের ভিডিও আমি আপলোড করে দিয়েছি। ওই যে বললাম পাটিগণিতে যাও, ক্লিক করো এবং তুমি তোমার খাবারটা বেছে খেয়ে নাও, দিয়ে এগুলো দেখো, ইজিলি পারবে, কিচ্ছু নেই। এ আর বি, এ 12 মিনিটে আর বি 16 মিনিটে। ঠিক আছে, এটা যদি লসাগু করি 48, এইটা হলো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার যদি আমি 12 দিয়ে ভাগ করি 4, 16 দিয়ে ভাগ করি 3, মানে এ নলটা 1 মিনিটে 4 মিনিট জল পূর্ণ করে, বি নলটা 1 মিনিটে 3 মিনিট জল পূর্ণ করে। এখন বলছি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটাকে বন্ধ করলে পুরো জলাধারটা 9 মিনিটে পূর্ণ হয়? দেখো প্রথমে দুটো পাইপ খোলা ছিল এ আর বি, তারপরে একটা সময় পর বি পাইপটাকে বন্ধ করে দিল, তার মানে এ খোলা আছে। এই পুরো অবস্থাটা 9 মিনিটে চলেছে বলে পূর্ণ হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এ কিন্তু পুরো 9 মিনিট ধরেই চালু আছে। এ তো প্রথম থেকে শেষ পর্যন্ত চালু আছে, তার মানে এই নলটা পুরো 9 মিনিট ধরেই চালু আছে। এই নলটা 1 মিনিটে 4 মিনিট জল ভরে, তাহলে 9 মিনিটে কত মিনিট জল ভরবে? 12 মিনিট। তাহলে 12 মিনিট জল ভরে দেবে, সরি 9 মিনিটে মানে 36 মিনিট জল ভরবে, তাই না? এখন যদি 36 বিয়োগ করে দিই তাহলে 12, এই 12 মিনিট জলটা বি ভরেছিল। তাহলে বি আবার 1 মিনিটে 3 মিনিট জল ভরে, তাহলে 12 মিনিট জল ভরতে 4 মিনিট সময় লাগিয়েছিল। তাহলে বি ছিল আমার 4 মিনিট খোলা, মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো চলো আজকে আমার এই পর্যন্ত ছিল। এই পরীক্ষাটাতে 30টা অঙ্ক এসেছিল, আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক করো, কমেন্টে জানাও তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেই ধরনের আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো। আর বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করো। আজকে যারা নতুন দেখলে তারা পাশে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন দাবিয়ে অল করে দিও, যাতে এরকম ভিডিও জমা হয় তোমার কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। চলো পরের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।